Hello friends, I welcome all of you in another tutorial video of Byju's classes, and in today's class we would talk about a very famous poem in your syllabus, that is Ulysses, composed by Lord Alfred Tennyson. লর্ড আলফ্রেড টেনিসনের লেখা ইউলাইসিস কবিতাটি পড়ার আগে উই শুড নো সামথিং অ্যাট লিস্ট a little bit about the poet লর্ড আলফ্রেড টেনিসন। তো লর্ড আলফ্রেড টেনিসন ভিক্টোরিয়ান এরার একজন অত্যন্ত সিগনিফিক্যান্ট পোয়েট, রবার্ট ব্রাউনিংয়ের কন্টেম্পোরারি একজন পোয়েট লর্ড আলফ্রেড টেনিসন, এবং তিনি এই কবিতাটি লিখেছিলেন ইন দ্য ইয়ার 1833, 1833 সালের 20th October he completed composing the poem. The date of the composition is very important here, that is 1833. Another important thing is that the poem is written in a special form. এই পুরো কবিতাটি একটা স্পেশাল ফর্মে লেখা, সেই ফর্মটির নাম হলো ড্রামাটিক মনোলগ। So the poem is written in the form that is known as dramatic monologue. এই কবিতাটি ড্রামাটিক মনোলগের ফর্মে লেখা, যেমন রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস ইজ অলসো রিটেন ইন দ্য ফর্ম অফ ড্রামাটিক মনোলগ। তাহলে এখানে ফর্ম ইজ ড্রামাটিক মনোলগ অ্যান্ড ডেট অফ কম্পোজিশন ইজ 1833, এবং পরবর্তীতে লেটার অন ইট ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1842, পরবর্তীতে 1842 সালে কবিতাটি প্রকাশিত হয়। সো লর্ড আলফ্রেড টেনিসন, তিনি once he was appointed as the poet laureate of Britain, তিনি পোয়েট লরিয়েট হওয়ার আগেই এই কবিতাটি রচনা করেছিলেন। এনিওয়েজ, এখানে উই শুড নো অ্যাবাউট দ্য রাইম স্কিম অলসো। ডাজ দ্য পোয়েম হ্যাভ এনি রাইম স্কিম? দ্য আনসার ইজ নো, দ্য পোয়েম হ্যাজ নো সাচ রাইম স্কিম অ্যাজ সাচ। এই কবিতাটি সেরকম কোনো রাইম স্কিমে লেখা হয়নি। ইট ডাজ নট ফলো এনি রেগুলার রাইম স্কিম, কবিতাটিতে কোনো প্রকার রাইম স্কিম নেই। তাহলে এই ইনফরমেশনগুলো ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউ শুড নোট দেম ডাউন। এবার লেটস নো অ্যাবাউট দ্য টাইটেল। লেটস গেটস ফোকাসড অন দ্য টাইটেল। So let's get focused on the title first. The name of the poem or the title of the poem is Ulysses. তো আমাদের এখানে জানতে হবে who is Ulysses. So Ulysses is the name of a king. So apart from being a king, Ulysses is also a hero who took part into the Trojan War. Ulysses একজন রাজা এবং অবশ্যই তিনি একজন হিরো, and he took part into the Trojan War. তিনি ট্রোজান ওয়ারে অংশগ্রহণ করেছিলেন। The Trojan War, that is very famous, a mythological war. You are must aware of this. তো ট্রোজান ওয়ারে অংশগ্রহণ করার পরে, when the Trojan War was over, he is returning back to his home in Ithaca, an island. Trojan War, when the Trojan War is over, he is returning back to his country or kingdom. ট্রোজান ওয়ার শেষ হয়ে যাওয়ার পরে ইউলাইসিস তার নিজের বাসস্থান ইথাকাতে ফিরে যাচ্ছেন। ইথাকা ইজ অ্যান আইল্যান্ড, এবং তিনি ফিরে যাচ্ছেন আফটার 30 years অফ অ্যাডভেঞ্চার। 30 বছর পর তিনি ফিরে যাচ্ছেন তার ইথাকা, তার জন্মস্থানে বা তার বসবাস স্থলে। এখানে আমাদের জানা দরকার যে ইউলাইসিস ইজ ফন্ড অফ ভয়েজ, ট্রাভেলিং। ইউলাইসিস ইজ আ ম্যান who moves with an angry heart, who has indomitable thirst for adventure and knowledge. Ulysses এমন একজন মানুষ যিনি ট্যুর অ্যান্ড ট্রাভেলস করতে ভালোবাসেন, who is fond of voyage, sea voyages, who is fond of making adventures, যিনি অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ, যিনি ট্রাভেল বা ভ্রমণ প্রিয় একজন মানুষ, যিনি ভ্রমণ পিপাসু একজন মানুষ। তো এই ইউলাইসিস যিনি বিভিন্ন অ্যাডভেঞ্চারে অংশগ্রহণ করেছেন, হু হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স অফ টেকিং পার্ট ইন টু ভেরিয়াস অ্যাডভেঞ্চার্স ইন টার্মস অফ ওয়ার, ব্যাটলস, ফাইটস, ভয়েজেস, জার্নিস। তো এরকম একজন মানুষ যখন 30 বছর পরে ইজ রিটার্নিং ব্যাক টু হিজ আইল্যান্ড ইথাকা, তিনি তার সাম্রাজ্য বা কিংডম ইথাকাতে ফিরে যাচ্ছেন। ইথাকাতে গিয়ে কিন্তু তিনি তার সেই ডোমেস্টিক লাইফকে তার পছন্দ হচ্ছে না। হি ইজ নট ফাইন্ডিং দ্য ডোমেস্টিক লাইফ এনিথিং অ্যাট্রাকটিভ or charming.
হি রাদার ফাইন্ডস লিডিং আ ডোমেস্টিক লাইফ কোয়াইট বোরিং। তার মনে হচ্ছে যে এরকমভাবে জীবনযাপন করার মধ্যে কোনো মজা নেই। তিনি ডোমেস্টিক লাইফ লিড করার মধ্যে এবং একজন কিং হয়ে তার প্রজাদেরকে শাসন করার মধ্যে তেমন চার্মিং কিছু খুঁজে পাচ্ছেন না। তার মন আবারও চাইছে সমুদ্র যাত্রায় ফিরে যেতে এবং তার মাধ্যমে নিত্য নতুন দেশ, অজানা জগৎকে উন্মোচন বা জানার চেষ্টা করতে চাইছে তার মন। সো ইউলাইসিস, যেমনটা আমি আগেই বলেছি, ইজ ফন্ড অফ ট্রাভেলিং, ইজ ফন্ড অফ সি ভয়েজ, অ্যান্ড হি ওয়ান্টস টু নো দ্য আননোন, হি ওয়ান্টস টু এক্সপ্লোর হোয়াট ইজ আনএক্সপ্লোর্ড। তো তিনি যখন 30 বছর পর তার সাম্রাজ্যে ফিরে আসছেন, তখন তার মন কিন্তু হাঁপিয়ে উঠছে। তিনি আবারও এই সব কিছু ছেড়ে দিয়ে, ডোমেস্টিক লাইফ, রাজার কর্তব্য ছেড়ে দিয়ে, এক প্রকার হস্তান্তর করে তিনি আবারও ফিরে যেতে চাইছেন সেই আগের জীবনে। মানে হি ওয়ান্টস টু রিজিউম হিজ সি ভয়েজ, হিজ জার্নি। সো দিস ইজ দ্য পোয়েম ইউলাইসিস ইজ অল অ্যাবাউট। তাহলে তো কবিতাটি সংক্ষেপে বলতে গেলে দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট ইউলাইসিসেস desire, indomitable desire to know the unknown, to explore what is unexplored. And the poem is more a poem about thirst for adventure. So Ulysses has thirst for adventure, thirst for knowledge. তাহলে এবারে কবিতাটা আমরা শুরু করছি। It little profits that an idle king by the still hearth among these barren cracks matched with an aged wife. It little profits that an idle king. ইউলাইসিস বলছেন যে এভাবে রাজা হয়ে প্রজাদেরকে শাসন করার মধ্যে দিয়ে, বাড়িতে বসে থাকার মধ্যে, বা এইভাবে একটি ডোমেস্টিক লাইফ লিড করার মধ্যে আমি কোনো মজা খুঁজে পাই না। এটা কোনোভাবেই আমার জন্য প্রফিটেবল না। এখান থেকে আমি কোনোভাবে কোনো প্রফিট পাচ্ছি না। এটাকে তিনি প্রফিট হিসাবে দেখছেন না এবং নিজেকে তিনি আইডল কিং বলছেন, কারণ ডোমেস্টিক লাইফ হাত পা গুটিয়ে লিড করার মধ্যে তিনি চার্মিং কিছু খুঁজে পাচ্ছেন না। দি লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস। বলছে এখানে থাকা মানে কি, যে ফায়ার প্লেস, হার্থ মানে ফায়ার প্লেস বা উনান, এই ফায়ার প্লেসের সামনে পরিবারকে সঙ্গে নিয়ে বসে থাকার মধ্যে, অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস বা আমরা যে জায়গায় বসবাস করছি সেই জায়গাটা কেমন, সেই জায়গাটা হচ্ছে পর্বতে ঘেরা একটি জায়গা, স্টিপ ক্লিভস, পর্বত ঘেরা একটা আইল্যান্ড। এখানে ম্যাচেড উইথ অ্যান এজেড ওয়াইফ, যেখানে আমি আমার স্ত্রীকে নিয়ে, আমার স্ত্রী যারও বয়স হয়েছে তাকে নিয়ে তাকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে ফায়ার প্লেসের পাশে বসে এইভাবে দিন যাপনের মধ্যে আমি চার্মিং কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। এটা কোনোভাবেই আমার জন্য প্রফিটেবল না। আর কি, আই মেট অ্যান্ড ডোল কথাটির এই ফ্রেজটির অর্থ হলো যেখানে আমি নিত্য নতুন আইন, হোয়ার আই এম ফ্রেমিং নিউ লজ অ্যান্ড ইমপ্লিমেন্টিং দোজ লজ অন মাই সাবজেক্টস, যেখানে আমি নতুন কিছু আইন তৈরি করছি এবং প্রণয়ন করছি, আনইকুয়াল লস আনটু আ সেভেজ রেস, এবং সেগুলো চাপিয়ে দিচ্ছি আমার সাবজেক্টস বা প্রজাদের উপরে। এবং তার প্রজা সম্পর্কে তিনি কি বলেছেন, সেভেজ, মানে তিনি মনে করছেন যে হিজ সাবজেক্টস বা তার প্রজারা হলো নন সিভিলাইজড অর আনসিভিলাইজড। ওকে, তো এদের উপরে এই সমস্ত আইনগুলো প্রণয়ন করে চাপিয়ে দেওয়াটা একেবারে আনইকুয়াল। তার মানে এক কথায় ইউলাইসিস বলতে চাইছেন যে আই ডোন্ট ফাইন্ড ইট এনিথিং চার্মিং অর ইন্টারেস্টিং টু ডু দ্য ওয়ার্কস অফ অ্যাডমিনিস্ট্রেশন, টু পারফর্ম দ্য royal duties of a king by just governing the savaged subjects that I have and passing time with my family, okay, in a useless way. So ইউলাইসিসের কাছে এই পুরো বিষয়টি ভীষণ ইউজলেস। আচ্ছা, তার রেস বা তার সাবজেক্টস বা প্রজাদেরকে ডেসক্রাইব করতে গিয়ে তিনি আরও বলেছেন, দ্য রেস দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, আমার প্রজারা যারা সারা জীবন শুধু বিভিন্নভাবে সম্পদ বা অর্থ বা সঞ্চয় করতেই থাকে এবং যারা শুধু ঘুমোয়
যারা শুধু খায় অ্যান্ড নো নট মি অ্যান্ড হু ডোন্ট ইভেন নো হু ইজ দেয়ার কিং অর হোয়াট আর দ্য লাইকস অ্যান্ড ডিসলাইকস অফ দেয়ার কিং, যারা তাদের রাজাকেই ঠিকমতো জানে না, রাজার পছন্দ অপছন্দ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। মানে এমন প্রজা, যে প্রজা সারা জীবন শুধুমাত্র কি করে, যাদের উদ্দেশ্য হলো খাবার মজুত করা, খাওয়া এবং ঘুমানো, এবং যারা তাদের শাসক বা রাজাকেই ঠিকমতো জানলো না, এরকম প্রজাদেরকে শাসন করার মধ্যে আমি কিছুই খুঁজে পাই না। এবারে ইউলাইসিস বলছেন, হিয়ার ইউলাইসিস ইজ টকিং অ্যাবাউট হিজ ডিসিশন দ্যাট আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। তাই আমি ঠিক করেছি আমি ট্রাভেল বা ভয়েজ বা সমুদ্র যাত্রা থেকে, অ্যাডভেঞ্চার থেকে কোনোভাবেই সরে আসবো না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। ক্লাস 10-এর বর্তমান সিলেবাসে সি ফিভার নামে একটি কবিতা রয়েছে, যেখানেও কিন্তু অনেকটা এই একই বিষয় নিয়ে আলোচনা করেছে। যারা তোমরা ক্লাস 10-এর সিলেবাস সম্পর্কে অবহিত, তা তোমরা নিশ্চয়ই বিষয়টিকে মেলাতে পারছো। এনিওয়েজ, বা ক্রস রেফারেন্স হিসাবে সেই কবিতাটির লাইনও তোমরা ব্যবহার করতে পারো এখানে। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল। তাহলে ইউলাইসিস বলছেন যে আমি কখনোই সমুদ্র যাত্রা বা ট্রাভেল বা ভয়েজ থেকে, সমুদ্র যাত্রা বা ভয়েজ থেকে অবসর নেব না। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল। এবং কি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন ইজ হিয়ার, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দি লিস। এবং জীবনকে আমি শেষ বিন্দু পর্যন্ত পান করব। তার মানে হি ওয়ান্টস টু এনজয় লাইফ আপ টু দ্য লাস্ট ব্রেথ দ্যাট হি হ্যাজ। এই লাইনটি ভীষণই ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রায় প্রশ্ন আসছে বা এসেছে। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দি লিস। সো হিয়ার লাইফ হ্যাজ বিন কম্পেয়ার্ড টু আ ড্রিঙ্ক, আই এনজয়েবল ড্রিঙ্ক। তো ইউলাইসিস বলছেন যে আমি জীবনকে শেষ পর্যন্ত এনজয় করতে চাই, উপভোগ করতে চাই, ইউটিলাইজ করতে চাই। ইটস মোর অ্যাবাউট ইউটিলাইজেশন। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দি লিস। এবং এখানে বলে রাখি, ইউলাইসিস কবিতাটি ভীষণই একটা ইন্সপায়ারিং পোয়েম, এবং এই কবিতার বেশ কিছু লাইন কিন্তু ইডিওমেটিক এবং প্রভাবসে পরিণত হয়েছে, যেগুলো আমাদের ডে টু ডে ইউজে বা ডেইলি ইউজে, আমাদের কনভারসেশনে এই লাইনগুলো ব্যবহার হয়ে থাকে প্রায়। যেমন রুডিয়ার্ড কিপলিংয়ের একটি কবিতা রয়েছে ইফ, অ্যান্ড দ্য লাইন্স আর সো ইম্পর্টেন্ট দ্যাট মেনি অফ দ্য লাইন্স ফ্রম দ্যাট পোয়েম ইফ হ্যাভ বিকাম প্রভারবিয়াল। একইভাবে many of the lines from Lord Alfred Tennyson's Ulysses have become proverbial, and they are used in day to day conversation. তাহলে তোমরা কিন্তু এই লাইনগুলো মেমোরাইজ করে নিতে পারো। তো তিনি বলছেন আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। জীবনকে আমি শেষ মুহূর্ত পর্যন্ত ইউটিলাইজ করতে চাই। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি। প্রত্যেকটি সময়কেই আমি গ্রেটলি, ভীষণভাবে এনজয় করেছি, উপভোগ করেছি। অ্যান্ড হ্যাভ সাফার্ড গ্রেটলি। এবং আমি কষ্টও স্বীকার করেছি। আমরা জানি যে লাইফ ইজ আ মিক্সচার অফ পেইন অ্যান্ড প্লেজার। তাহলে ইউলাইসিস বলছেন আমি জীবনকে ভীষণভাবে উপভোগও করেছি, আবার জীবনে আমি অনেক কষ্ট স্বীকারও করেছি। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি। তাদের সঙ্গে যারা আমায় ভালোবাসে, যারা আমায় ভালোবেসেছে। এখানে দোজ বলতে কবি রেফার করছেন টু দ্য কো ম্যারিনার্স অর কো সেলার্স who used to give company to Ulysses in his voyage, as well as he is referring to his co-soldiers. তিনি তার co-soldiers বা সৈনিকদের কথা বলেছেন, who participated into various wars including the Trojan War along with him. তাহলে তোমরা ভালো করে এই বিষয়গুলো মনে রাখবে এখানে। and alone that loved me and alone, তাহলে আমি তাদের সঙ্গেও কষ্ট ভোগ করেছি, পরিস্থিতিকে উপভোগ করেছি, আবার একাও আমি পরিস্থিতিকে উপভোগ করেছি এবং কষ্ট ভোগ করেছি। কখন? অনশোর, যখন আমি সমুদ্রের পাড়ে ছিলাম তখনও। অ্যান্ড হোয়েন থ্রু স্কার্টিং ড্রিফটস দ্য রেনি হাইটস, এমনকি তখনও যখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে, ইন দ্য মিডস্ট অফ লাইটনিং অ্যান্ড থান্ডার অ্যান্ড হেভি রেইনফল, যখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে, ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে সমুদ্র জার্নি আমরা করছিলাম, তখনও ড্রিপ দ্য রেনি হাইটস। রেনি হাইটসের এই রেফারেন্সটা ইম্পর্টেন্ট। রেনি হাইটস refers to a constellation of 7 stars, যেটা আকাশে যেটা আকাশে যখন উদিত হতো বা থাকতো, সেটা রেইনফল, এক্সট্রিম রেইনফলকে প্রেডিক্ট করতো। The heights are a group of 7 stars which rise with the sun in spring at the rainy season, and it gives the prediction of heavy rainfall. তো heights, these rainy heights may also refer to the land of dates,
অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি। তো এই বিষয়টা এখানে ইম্পর্টেন্ট। তাহলে এক কথায় এটার মানে হলো, এই লাইনটির মানে দাঁড়াচ্ছে যে যখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে সমুদ্রযাত্রা তিনি করতেন তার মেরিনার্সদের মধ্যে দিয়ে, তো সেটাও ছিল ইট ওয়াজ এ মোমেন্ট অফ টয়েল অ্যান্ড হার্ডশিপ। তাহলে এখানে তিনি তার একটা টয়েল বা হার্ডশিপের কথা বলছেন। ভেক্স দ্য ডিম সি, এবং যখন সমুদ্র আমাদের সামনে একটা বড় অবস্টেকেলে পরিণত হয়ে অবস্টেকেল হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছিল এবং সমুদ্রের মধ্যে পথ খুঁজে পাওয়া যেত না, তাহলে এটা প্রতিকূল পরিস্থিতির কথা তিনি বলছেন তখনও। এবার ভীষণ ইম্পর্ট্যান্ট একটি লাইন, আই অ্যাম বিকাম আ নেম, এবং এর ফলে এই যাবতীয় অ্যাডভেঞ্চারের ফলে, অ্যাডভেঞ্চার করতে গিয়ে বা অ্যাডভেঞ্চারের মাধ্যমে আই অ্যাম বিকাম আ ম্যান, আই অ্যাম বিকাম আ ম্যান, তার মানে মাই নেম ইউলাইসিস হ্যাজ বিন সিনোনিমাস উইথ দ্য টার্ম অ্যাডভেঞ্চার। তো এই যাবতীয় অ্যাডভেঞ্চার আমাকে কি করেছে, আমার নামকে অ্যাডভেঞ্চারের সঙ্গে জুড়ে দিয়েছে। তাই অ্যাডভেঞ্চার এবং ইউলাইসিস এই দুটো নাম সমার্থক বা সিনোনিমাস হয়ে গেছে। I am become a name. So Ulysses has been a brand or a name or has become a synonym for the word adventure. Okay? তাহলে এখানে একটা প্রপার নাউন একটা কমন নাউনের জায়গা নিয়ে নিচ্ছে। এনিওয়েজ, for always roaming with hungry heart. Here Ulysses has described himself, his character, that I always move with a hungry heart. So the Ulysses had hunger for what? Hunger for knowledge, hunger for adventure. That means thirst for adventure. এই কথাটা আমি কবিতাটির এক্সপ্লেনেশনের শুরুতে বলেছিলাম যে ইউলাইসিসের মধ্যে রয়েছে indomitable thirst for adventure, indomitable thirst for knowledge, indomitable thirst to know the unknown, to explore what is unexplored. অজানাকে জানা, অচেনাকে চেনা, আনট্রোডেন ওয়ার্ল্ডকে ট্রট করা, এরকম একটি ইনডমিটেবল স্পিরিট বা উদ্দীপনা কবির মধ্যে লুকিয়ে রয়েছে। অজানাকে জানার, অচেনাকে চেনার একটি খিদে, অ্যাপেটাইট ফর নলেজ, এটা কিন্তু ইউলাইসিসের মধ্যে রয়েছে। তাহলে ইউলাইসিস হ্যাজ দ্য অ্যাপেটাইট ফর নলেজ, ইনডমিটেবল স্পিরিট ফর নলেজ, আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর নলেজ অর অ্যাপেটাইট ফর নলেজ। এই কথাটা তোমরা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। ইউলাইসিস এটারই প্রতীক। মাচ, আর এই সমস্ত অ্যাডভেঞ্চার করতে গিয়ে, while doing all these adventures, obviously Ulysses came across so many people, so many countries, so many countrymen, their cultures, their food habits, their languages, their manners, their governments and all that. তো তিনি সেটাই বলছেন, এই সমস্ত অ্যাডভেঞ্চার করতে গিয়ে মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি, জেনেছি। সিটিজ অফ ম্যান অ্যান্ড ম্যানার্স, বিভিন্ন দেশ, সেখানকার মানুষজন, তাদের কালচার, তাদের আদব কায়দা, তেহজিব, ক্লাইমেটস, জলবায়ু, কাউন্সিলস, গভর্নমেন্টস, তাদের রাজ্যপাট, তাদের শাসন প্রণালী, শাসন ব্যবস্থা, গভর্নমেন্ট, সব কিছু সম্পর্কে আমি জেনেছি। মাই সেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, বলছে এইসব করার ফলে আমি কিন্তু, বাট অনার্ড দেম অল, মাই সেলফ নট লিস্ট, এগুলো করতে গিয়ে, এসব জানতে গিয়ে বা জানার ফলে আমার জানার পরিধি নেহাতি সীমিত নয়, আমার ঝুলি নেহাতি শূন্য নয়, বাট অনার্ড অফ দেম অল, এবং এই সব জায়গাতেই আমি যথাযথ সম্মান পেয়েছি। এবং তিনি নিজেকে অনার্ড ফিল করছেন, এটার অর্থ দুইভাবে হতে পারে। ওকে, দ্যাট হি গট ইকুয়াল অনার এভরিওয়্যার, হোয়ার এভার হি মুভস, হোয়ার এভার হি গোস or had been, wherever he has been. And at the same time, Ulysses is considering himself honored enough that he got the opportunity to know of so many things. খুব ভালো করে তোমরা এক্সপ্লেনেশনটা বুঝবে। and drunk delight of battle with my peers, এবং যখন আমি যুদ্ধ করেছি, তো যুদ্ধের যে জয়ের যে গৌরব, তার যে জয়ের যে ডেলাইট, দ্য ডেলাইট অফ উইনিং আ ব্যাটল, সেটাকেও আমি পান করেছি। ওকে, তাহলে এখানে ডেলাইট হ্যাজ বিন কম্পেয়ার টু আ ড্রিঙ্ক। সো অ্যান্ড ড্রাঙ্ক ডেলাইট অফ ব্যাটল, দ্যাট মিনস আই হ্যাভ এনজয়েড, I along with my co-soldiers enjoyed the delight that I got from the victory of battle of any war. খুব ভালো করে বুঝবে। with my peers are referring to the people of same status. তাহলে খুব সম্ভবত তিনি এখানে অবশ্যই
সম্ভবত বলবো না, তিনি তার কো সোলজার্সদের কথা বলেছেন, যাদের সঙ্গে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, উইথ হুম হি টুক পার্ট ইন টু আ পার্টিকুলার ওয়ার অ্যান্ড ওন দ্য ভিক্টরি অ্যান্ড এনজয়েড দ্য ডিলাইট অফ ভিক্টরি উইথ দেম। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, যখন আমরা যুদ্ধ করেছিলাম, প্লেন্স বলতে এখানে সমভূমি, উইন্ডি ট্রয়, হি ইজ রেফারিং টু দ্য ওয়ার অফ ট্রয়, ট্রোজান ওয়ারের কথা বলছেন, যেখানে ট্রয়ের যুদ্ধ হয়েছিল, যে সমভূমি বা যে মাঠে ট্রয়ের যুদ্ধ হয়েছিল সেখানকার কথা তিনি বলছেন। রিঙ্গিং প্লেন্স বলতে ওখানে যে মানুষ, যে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যে সৈনিকেরা, তাদের যে সম্মিলিত আওয়াজ বা অস্ত্রের যে ঝনঝনানি, এই সব কিছুকে একসঙ্গে রিঙ্গিং বলা হয়েছে, দ্যাট মেক্স দ্য প্লেস রিঙ্গিং। ওকে, বা যে সমস্ত রণবাদ্য তাদের যে আওয়াজ, বা অস্ত্রের যে অস্ত্রে ঠুকাঠুকির বা ঝনঝনানির যে আওয়াজ, বা ওয়ার ক্রাইয়ের যে আওয়াজ, এই সব কিছু মিলে যে আওয়াজ, এই সম্মিলিত আওয়াজকে এখানে রিঙ্গিং বলা হয়েছে। তো তিনি বলছেন, আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, তার আমি যে কিছুর মধ্যে দিয়ে গেছি সব কিছুরই আমি একটি পার্ট। সো অল দ্য এক্সপিরিয়েন্সেস আই হ্যাভ গান থ্রু, ইরেসপেক্টিভ অফ good or bad, sweet or sour, I am a part of everything. তবুও, yet all experience is an arch wherethrough glimpse that untravelled world. ভীষণ ইম্পর্ট্যান্ট লাইন। কিন্তু যখনই আমি কোনো একটি এক্সপিরিয়েন্স অ্যাচিভ করে ফেলেছি, তখনই আমার সামনে আরেকটি অজানা অচেনা জগতের দ্বার হাজির হয়েছে। যে মুহূর্তে আমরা একটা whenever we complete or স্টার্টিং আ বুক, যখন আমাদের একটি বই পড়া হয়ে যায়, সেই মুহূর্তে আরেকটি জগৎ, আরেকটি বই আমাদের, আরেকটি প্রশ্ন আমাদের সামনে আসে এবং যেটা আমাদেরকে চ্যালেঞ্জ করে সেটাকে সলভ করার জন্য। ঠিক একইভাবে আমরা যখন খোলা মাঠে বা প্রান্তরে যাই, তখন আমাদের মনে হয় যে আকাশটি যেন চারিদিক থেকে পৃথিবীকে ঢেকে রয়েছে, এবং দূরে মনে হয় যে ওই দিগন্ত রেখা বরাবর আকাশ মাটিকে ছুঁয়ে রয়েছে, এবং সেখানে গেলেই আমরা আকাশকে ছুঁইতে পারবো। কিন্তু সেখানে গিয়ে আমরা দেখি কি যে না, সেটা আরও, ওই দিগন্ত রেখাটা আরও দূরে সরে চলে যায়। তাহলে এখানে ইউলাইসিস বলছেন যে, বা কবির কথা আমরা বলতে পারি, তিনি বলছেন যে এক্সপিরিয়েন্স বা নলেজ হলো অনেকটা সেরকম। আমরা যখনই কোনো একটা নলেজ বা এক্সপিরিয়েন্সকে গেইন করি, ঠিক তখনই আমাদের সামনে আরেকটি জগৎ, জ্ঞানের জগৎ এসে হাজির হয়। মানে এক্সপিরিয়েন্স বা নলেজ অর্জনের, জ্ঞান অর্জনের কোনো লাস্ট বাউন্ডারি নেই। ঠিক আছে, যে মুহূর্তে আমরা একটা ডিস্টেন্স কমপ্লিট করি, আমাদের সামনে আরেকটা নতুন দিগন্ত বা দরজা খুলে যায়। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, এবং সেখানে আমি আরেকটি নতুন জগৎকে দেখতে পাই আমার সামনে, যেটা এখনও ট্রাভেল করা হয়নি, যেখানে এখনও যাওয়া হয়নি। হুস মার্জিন ফেডস, এবং যার সীমারেখা সেখানে মিলিয়ে যায় বা উদাও হয়ে যায়। আমি যে উদাহরণটা দিলাম সেটার সঙ্গে মেলাও, যে আমরা যখন কোনো উন্মুক্ত প্রান্তরে যাই, তখন আমরা আমাদের চারিদিকে দেখতে পাই যে আকাশ একটা দিগন্ত রেখা, আকাশ একটা কাল্পনিক রেখা বরাবর যেন পৃথিবীকে স্পর্শ করে রয়েছে চারিদিকে, একটি ঢাকনার মতো, এবং আমরা সেখানে একটা মার্জিন কল্পনা করি, এবং আমরা যখন সেখানে যাই তখন কিন্তু আমাদের সামনে থেকে সেই মার্জিনটা আবারও দূরে সরে যায়। তো সেটাই বলা হচ্ছে। ফর এভার হোয়েন আই মুভ, তো যখনই আমি নতুন একটি জগৎকে যখন আমি এক্সপ্লোর করলাম, তখন ঠিক সে সময়ই আরেকটি জগতের দ্বার আমার সামনে উন্মুক্ত হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অংশটা দেখি কতটা কভার করতে পারি, তবে আমি কভার করবই পুরো কবিতাটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওসগুলো শেয়ার করো, এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, কারণ এখানে আমি ইংলিশ লিটারেচার ওরিয়েন্টেড বিভিন্ন ভিডিওসগুলো আপলোড করি, এবং মূলত ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন আন্ডারে যে ইংলিশের সিলেবাস রয়েছে, অনার্স এবং পাস কোর্স, সেগুলোর উপরে আমি বেশি করে আলোকপাত করব। এবং অ্যাপার্ট ফ্রম দিস, আই উইল কিপ অন আপলোডিং আদার ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিওস অ্যাজ ওয়েল অন ইংলিশ। এবং এখানে ক্লাস 11 এবং ক্লাস 12 এবং 10-এরও কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।